আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাহার স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাকিব নিয়াজ তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন আমরা আবারও আমাদের অনলাইন ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি এবং এই ক্লাসগুলো হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য। তো আমরা আজকের ক্লাসে পড়ব ক্লাস 9 এবং 10-এর ইংলিশ সেকেন্ড পেপারের রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স। রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স অ্যাকচুয়ালি কমপ্লিটিং সেন্টেন্স অনেক মজার একটা বিষয়। তোমরা যদি একটু বুঝে পড়তে পারো তাহলে খুব সহজে এটা আয়ত্ত করতে পারবে। তবে হয়তো তোমরা অনেকে এই ব্যাপারটা বুঝো না কিভাবে কি করতে হয়, যার জন্য তোমাদের কাছে অনেক বেশি কঠিন লাগে। ইনশাল্লাহ আজকের এই ক্লাসের পরে তোমরা অনেকেই হয়তো কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে 50 থেকে 60% ধারণা পেয়ে যাবে এবং পরবর্তী আর যদি দুইটা ক্লাস দেয় সেক্ষেত্রে তোমরা 100% ধারণা নিতে পারবে এবং তখন পরীক্ষাতে কমপ্লিটিং সেন্টেন্সটা পুরোপুরি তোমরা আনসার করতে পারবে। আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা পড়বো রোলস আকারে। আমি এখানে দেখো কিছু রোলস লিখে রাখছি তোমাদের জন্য। আমি রোলসগুলো জাস্ট বুঝিয়ে দেবো তোমাদেরকে। আসলে এই রোলসগুলো যদি তোমরা ঠিকভাবে বুঝতে পারো তাহলে তোমাদের কাছে কমপ্লিটিং সেন্টেন্সটা অনেকটাই সহজ হয়ে যাবে। ওকে, সো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ইয়েস, দেখো আমি প্রথমে 1 নম্বরে যে রুলসটা লিখলাম, মানে যেটা লিখলাম সেটা হচ্ছে টু ডট ডট টু। আমরা মাঝে মধ্যে কিছু সেন্টেন্স দেখি যে সেন্টেন্সগুলোর মধ্যে কি থাকে, সাবজেক্ট ভার্ব, তারপর টু থাকে, তারপর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, দেন ফর নাউন প্রোনাউন অ্যান্ড প্লাস টু ভার্ব ওয়ান এটসেট্রা, এসব কিছু থাকে। সো আমরা এইটা বুঝবো কিভাবে আসলে হয়ে থাকে। দেখো আসলে কমপ্লিটিং সেন্টেন্সটা ব্যাপারটা হচ্ছে এমন, তোমাকে একটা সেন্টেন্সের অর্ধেকটা দেওয়া থাকবে, বাকি অর্ধেকটা তোমাকে পূর্বের অংশটা পরে ওইটার অর্থ অনুযায়ী পরের অর্থ, মানে পরের অর্ধেকটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে আর কি। ব্যাপারটা অনেকটা এমন, যেমন মনে করো আমি ঢাকা, ইয়েস, সো এখানে তো একটা ফুল সেন্টেন্স হয়নি। সো এটা আসল সেন্টেন্স কি হবে, আমি ঢাকা যাই। ঠিক এরকম ভাবে তোমাদেরকে কোনো একটা সেন্টেন্সের অর্ধেকটা দেওয়া থাকবে এবং বাকি অর্ধেকটা পূর্বের অর্ধেকের অর্থের সাথে সামঞ্জস্য রেখে বাকি অর্ধেকটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে নিজেদের নলেজ থেকে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লিটিং সেন্টেন্স। হ্যাঁ, আর এটা করতে কিছু রুলস লাগে। ঠিক এটাই দেখো, টু ডট ডট টু স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস হচ্ছে ফর নাউন প্রোনাউন, নাউন অর প্রোনাউন প্লাস টু, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট প্রেজেন্ট ফর্ম এটসেট্রা, অন্য যা কিছু থাকে আর কি। দেখো এখানে কিছু এক্সাম্পল আমি লিখলাম। হি ইজ টু ইয়াং টু পারফর্ম দ্য জব। হ্যাঁ, হি ইজ টু ইয়াং টু পারফর্ম দ্য জব। দেন এখানে আরো একটা সেন্টেন্স আমি লিখলাম, ইট ইজ টু ডিফিকাল্ট, এটা খুব বেশি কঠিন, ফর হিম, তার জন্য, টু সলভ দ্য প্রবলেম, মানে এই প্রবলেমটা তার জন্য সলভ করা খুবই কঠিন। ব্যাপারটা হচ্ছে এমন, মনে করো তোমাদেরকে দেওয়া থাকবে এটা, ইট ইজ টু ডিফিকাল্ট ফর হিম। ওকে, সো আমরা যেটা পড়ছিলাম দেখো কি থাকবে এখানে, ইট ইজ টু ডিফিকাল্ট ফর হিম। হ্যাঁ, এইটুকু দেওয়া থাকবে, দেন তোমাকে যেটা করতে হবে টু সলভ দ্য প্রবলেম। ঠিক এরকম ভাবে সেন্টেন্সের বাকি অংশটা তোমাকে বুঝে নিতে হবে এবং লিখতে হবে। দেখো এখানে 3 নম্বরে যে সেন্টেন্সটা দেওয়া আছে, দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি ইট, মানে ওজনটা খুব বেশি ভারী আর এটা আমার জন্য, আমার বহন করার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এমন বোঝাচ্ছে যে এই ওজনটা এতটাই ভারী যে আমি এটা ক্যারি করতে পারি না, মানে সক্ষম না। সো দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি, এখানে দেখো তোমাকে সেন্টেন্সটা দেওয়া থাকবে এইটুকু পর্যন্ত, দ্য লোড ইজ টু হেভি ফর মি টু, দেন ক্যারি ইট, অথবা এইটুকু দেওয়া থাকতে পারে, দ্য লোড ইজ টু হেভি, দেন বাকি অংশটা তোমাকে লিখতে হবে। ব্যাস, এটাই হচ্ছে আসলে কমপ্লিটিং সেন্টেন্স। চলো আমরা আমাদের 2 নাম্বার স্ট্রাকচার অথবা রুলস যেটাকে বলে আর কি আমরা যাই। দেখো এখানে দেওয়া আছে, আমরা পড়লাম টু ডট ডট টু, এখানে আছে সু ডট ডট দ্যাট প্লাস একটা সেন্টেন্স। এটা কেমন হয়ে থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তারপর সো দেওয়া থাকবে, অ্যান্ড অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস দ্যাট, দেন আর একটা সাবজেক্ট, ক্যান নট, কুড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এক্সটেনশন, যা কিছু থাকে আর কি, এটসেট্রা। ওকে, সো আসো আমরা এক্সাম্পলে চলে যাই। হি ইজ সো উইক, আমরা কিছু সেন্টেন্স দেখি যে হি ইজ সো উইক দ্যাট
হি ক্যান নট ওয়াক, মানে সে খুব বেশি দুর্বল, যার জন্য কি করতে পারে না, সে হাঁটতে পারে না, তার জন্য সে হাঁটতে পারে না। ঠিক এটাই বোঝানো হয়েছে। এখানে সেন্টেন্স দেওয়া থাকবে হি ইজ সো উইক, বাকি অংশটা নিজেকে লিখতে হবে। 2 নাম্বার, দ্য লোড ইজ সো হেভি, কি হবে, দ্য লোড ইজ সো হেভি, মানে ওজনটা খুব বেশি ভারী, দ্যাট আই ক্যান নট ক্যারি ইট, তার জন্য আমি এটা কি করতে পারি না, বহন করতে পারি না। ঠিক এইরকম ভাবে অ্যাকচুয়ালি দেখো এখানে আসলে আমরা যে সেন্টেন্স গুলো পড়লাম এখানে খুব বেশি চেঞ্জ নাই এবং খুব বেশি কঠিন না। আমি মনে করি কমপ্লিটিং সেন্টেন্স ব্যাপারটা তুমি যদি অর্থ জানো সেক্ষেত্রে তোমার জন্য আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। আমাদের রোলস জানার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অর্থ জানা। আমরা যদি অর্থ জানি সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা গঠন করতে পারবো, অনেক সময় রোলস না জানলেও। এটা আমার থিওরি, আমার মনে হয় আর কি এমনটা। সো দেখো এখানে আরো একটা সেন্টেন্স আছে, হি ওয়াজ সো ফুলিশ দ্যাট হি কুড নট আনসার এনি কোয়েশ্চেন, মানে কি, দেখো এটা কি করছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে করছে। হি ওয়াজ সো ফুলিশ, সে খুব বোকা ছিল, দ্যাট যার জন্য হি কুড নট আনসার এনি কোয়েশ্চেন, যেন সে কোনো প্রশ্নের কি করতে পারেনি, উত্তর করতে পারেনি। ওকে, দেন 4 নম্বর দেখো, ইংলিশ ইজ সো ডিফিকাল্ট, মানে ইংলিশ খুব বেশি কঠিন, দ্যাট যার জন্য মেনি স্টুডেন্ট ক্যান নট আন্ডারস্ট্যান্ড, মানে অনেক স্টুডেন্টই ইংলিশটা বুঝতে পারে না। ইংলিশ অনেক বেশি কঠিন হওয়ার কারণে অনেক স্টুডেন্ট ইংলিশটা বুঝতে পারে না। দেখো এখানে কি, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে, দেন সেকেন্ড হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর কি, ব্যাস এইটুকুই। চলো আমরা 5 নম্বর সেন্টেন্সটা দেখি কি বলছে। The weather was so cold that we could not go out, মানে কি, the weather এই মানে আবহাওয়াটা কি ছিল, so cold খুব বেশি ঠান্ডা ছিল, that যার জন্য we could not go out আমরা বাইরে যেতে পারিনি। ওকে, সো চলো আমরা এবার 3 নম্বর স্ট্রাকচারটা দেখি। সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অর্থ হচ্ছে যার ফলে, যাতে করে, অর অর যাতে, মানে সো দ্যাট ইন অর্ডার দ্যাট এই দুটো অর্থ হচ্ছে যার ফলে, যাতে করে, যাতে। তাহলে এখানে দেখো স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব দেন সো দ্যাট থাকবে, দেন আবারও একটা সাবজেক্ট আসবে, ক্যান নট, কুড নট, ভার্ব। এখানে ক্যান নট, কুড নট এখানে টেন্স অনুযায়ী এখানে বসবে অনেকটা এমন আর কি। সো দেখো আমরা প্রথম যে এক্সাম্পলটা এটা আমরা দেখি, শরীফ ইজ স্টাডিং হার্ড ইন অর্ডার দ্যাট হি ক্যান বি দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। শরীফ ইজ ট্রাইং হার্ড, মানে শরীফ খুব কঠোর পরিশ্রম করতেছে, যার জন্য যাতে করে হি ক্যান বি দ্য ফার্স্ট বয় ইন হিজ ক্লাস, যাতে করে সে তার ক্লাসে কি হতে পারে, প্রথম হতে পারে আর কি। ঠিক এটাই বোঝানো হয়েছে। দেন সেকেন্ড যে এক্সাম্পলটা আছে এটাতে লেখা আছে, হে ওপেন্ড এ ব্যাংক অ্যাকাউন্ট সো দ্যাট, দেখো এখানে ওপেন, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়নি কিন্তু এটা পাস্ট ফর্ম বসানো হয়েছে। হে ওপেন্ড এ ব্যাংক অ্যাকাউন্ট সো দ্যাট, যাতে করে হি কুড সেভ হিজ মানি, এখানে সো দ্যাট যাতে করে অথবা যার ফলে অথবা যাতে এমনটা মনে করতে পারো। হে ওপেন্ড এ ব্যাংক অ্যাকাউন্ট, সে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছে সো দ্যাট হি কুড সেভ হিজ মানি, যাতে করে সে তার টাকা কি করতে পারে, সেভ করতে পারে। ওকে, জামিল ইজ ট্রাইং হার্ড সো দ্যাট, এখানে আবারও দেখো প্রথম সেন্টেন্সের মতো, জামিল ইজ ট্রাইং হার্ড, জামিল খুব কঠোরভাবে ট্রাই করতেছিল, চেষ্টা করতেছিল, সো দ্যাট যাতে করে হি ক্যান ডু ওয়েল, মানে সে যেন ভালো কিছু করতে পারে ইন দ্য অ্যাডমিশন টেস্ট, ভর্তি পরীক্ষায় সে যেন ভালো করতে পারে। দেন দেখো 4 নম্বর যে সেন্টেন্সটা, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ। ঠিক এরকম ভাবেই দেখো আমরা 1 থেকে 3 পর্যন্ত যে স্ট্রাকচারগুলো পড়লাম, স্ট্রাকচারগুলো কিন্তু খুব কঠিন না, অনেকটাই সহজ। সো তোমরা যদি এই স্ট্রাকচারগুলো অনুযায়ী বাসায় প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমাদের খুব বেশি প্রবলেম হবে না এবং তোমরা খুব সহজেই রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স, যাকে বলে কমপ্লিটিং সেন্টেন্স, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আশা করি তোমরা প্র্যাকটিস করবে এবং বোঝার জন্য চেষ্টা করবে। আমাদের পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা এই অনুযায়ী এইটুকুই প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসে আমি বাকি আরো অনেক কিছু দেখাবো। দেখো এখানে 4 নম্বরে আছে ইফ, মানে হচ্ছে ইফ হচ্ছে একটি কন্ডিশনাল শর্ত সাপেক্ষে। সো এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বোঝাবো, তোমরা আজ এই পর্যন্তই প্র্যাকটিস করো। ওকে।